আসসালামু আলাইকুম আমার প্রিয় অ্যাডমিশন স্টুডেন্টসরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভে। তোমাদের সাথে ভাইয়ার আজকের ক্লাস মেডিকেল কেমিস্ট্রি ম্যাথ। তোমরা জানো যে মেডিকেল কেমিস্ট্রিতে কিছু কিছু ম্যাথ আসে যেগুলো তো অ্যাকচুয়ালি খুবই ছোট ছোট ম্যাথ, যেটা তুমি যদি একটু প্র্যাকটিস করো অ্যান্সার করতে পারবা। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকেই আমি টার্গেট ডিএমসি কোর্সে বলো বা আমাদের যে প্রাইভেট কোর্স যেগুলো আছে, মোটামুটি টার্গেট ডিএমসি মেডিকেল অ্যাডমিশনের যে কোর্স, সেখানে মোটামুটি ম্যাক্সিমাম ম্যাথ মোটামুটি করানো হয়েছে কেমিস্ট্রি পার্টে যদি আমি চিন্তা করি। কিন্তু এর পাশাপাশি মেইনলি কেমিস্ট্রির ম্যাথগুলোকে নিয়ে ভাইয়ার আজকের ক্লাসটা ইনশাল্লাহ আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো আজকের এই ক্লাসটাতে প্রথম কথা হচ্ছে আমার একটু শুরু করতে লেট হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস। অ্যান্ড ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তোমাদের আজকে যে সময়টা ভাইয়ের সাথে থাকবা, অনেকগুলো ম্যাথ তুমি প্র্যাকটিস করবে, অ্যাটলিস্ট সূত্র টুত্র হলে প্র্যাকটিস করবা, মোটামুটি একটা গ্রস একটা ভালো আইডিয়া হবে। এবং ইনশাল্লাহ এর বাইরে আশা করি এমসিকিউ খুব বেশি একটা তোমাকে ফেস করতে হবে না, ঠিক আছে? তো সবাই ঝটপট করে যুক্ত হও, এবং যুক্ত হওয়ার পরে তোমার যে ফ্রেন্ডরা যারা আমাদের গ্রুপে আছে বা এনি ওয়ান অ্যাকচুয়ালি আদার দেন দিস গ্রুপ অলসো, যাদেরই তোমাদের ফ্রেন্ডরা আছে ওদেরকে একটু মেনশন করবা এই লাইভ ক্লাসে, যেন সবাই এই ক্লাসটাতে পার্টিসিপেট করতে পারে, যেন ইনশাল্লাহ আমরা সুন্দর করে আজকে আমাদের এই মেডিকেমিস্ট্রি ম্যাথটা খুব ফ্লুয়েন্টলি অ্যান্ড ইজিলি আমরা এই ক্লাসটা শেষ করতে পারি। তোমাদের যেহেতু টাইম চলে আসছে, তোমাদের যেহেতু অলরেডি এডমিশনের সময় চলে আসছে, সো ইট ইজ ভেরি হার্ড যে তোমাদের তোমরা এখন তোমাদের সময় আসলে বেশি নষ্ট করা কোনোভাবেই যাবে না। তো ওই পার্সপেক্টিভে আমরা অ্যাকচুয়ালি ক্লাসটা খুবই কনসাইজ করবো আর কি, খুবই প্রিসাইজলি ইনশাল্লাহ ক্লাসটা আজকে নিব। তো যারা যারা এখনও যুক্ত হও নাই লাইভে, আগে যুক্ত হও। আচ্ছা, আমি মনে হয় ডিএমসি একাডেমিতে লাইভটা শেয়ার হয়নি না? ফাইন, আমি দেখতেছি, এক মিনিট। লাইভটা শুরু করতে একটু ঝামেলা হচ্ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের টেকনিক্যাল ইস্যুগুলোর কারণে। বাট আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তোমরা ঝটপটই তোমরা ক্লাসে জয়েন করবা, অ্যান্ড ইনশাল্লাহ আমরা এই যে গ্যাপটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ ফিল আপ করে দিব, ঠিক আছে? ওকে, আমি নট শিওর যে ক্লাসের কী অবস্থা। আমার মনে হয় লাইভে সবাইকে যুক্ত হতে পারছো। হ্যাঁ, অনেকদিন পর ভাইয়া ক্লাস, অনেকদিন পর আবার ভাইয়া ক্লাস। হ্যাঁ, ডেফিনেটলি। বাট তোমাদের আপডেট আমি দেখতে যাচ্ছি, তোমাদের লাইভে যুক্ত হয়েছে কারা, বা মানে আলটিমেটলি জয়েন করতে পারছো কিনা। কারণ এমনি লাইভে অনেকে লাইভ খুঁজে পাবে না, আমি জানি। আমি নিজে লাইভটা খুঁজে পাচ্ছি না এখন। আচ্ছা, ভুলে হচ্ছে লাইভটা আমার এই পেজ থেকে শুরু হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি শুরু হওয়ার কথা ছিল ডিএমসি একাডেমি থেকে, বাট আনফর্চুনেটলি ভুলে এটা এখান থেকে শুরু হয়েছে, প্যারা নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের সাথে অনেকদিন পরে তোমরা যুক্ত হয়েছো। আমি একটু সবাই মেনশন করি। ঠিক আছে, আমার মনে হয় আলহামদুলিল্লাহ সবাই যুক্ত হওয়া শুরু করেছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। ভাইয়া ভালো আছি, আশা করি তোমরা ইনশাল্লাহ অনেক ভালো আছো। হ্যাঁ, তো আজকে এই কেমিস্ট্রি ম্যাথে আমি একদম অধ্যায় 1 থেকে শুরু করব। তো যেহেতু অধ্যায় 1 তোমরা জানো কেমিস্ট্রিতে
অনেকগুলো অধ্যায়ে মোটামুটি ম্যাথ আছে। এখন কিছু কিছু ম্যাথ আছে যেগুলো অনেক বড়, ওই সকল ম্যাথ মেডিকেলে আসে না। যেগুলো মেডিকেলে আসে ওই টাইপের ম্যাথগুলো আমি পড়াবো। ধরো তুমি রিডবার্গ ধ্রুবকের ম্যাথ, কিছু কিছু ছোট ছোট ম্যাথ আছে যেটা তোমার হাতে কলমে ক্যালকুলেশন করা যায়। মোটামুটি মেডিকেলে যেহেতু যেহেতু আমাদের মেডিকেলে ক্যালকুলেটর নাই, ওই হিসেবে দ্যার ইজ হাই চান্স যে ওই ধরনের ম্যাথই পরীক্ষায় আসবে। এই জন্য যেটা আমরা এখন একদম ওই প্যাটার্নেই ইনশাল্লাহ আমরা ম্যাথগুলো করব, যেন তোমার মোটামুটি মেডিকেলের যে ম্যাথগুলো তোমার পরীক্ষা তুমি ফেস করবা, এগুলো যেন তুমি ইনশাল্লাহ ভালো করে মোটামুটি কভার করতে পারো। ঠিক আছে? সো ভাইয়া এখন ক্লাসটা শুরু করতেছি। আশা করি তোমরা যারা যারা লাইভে যুক্ত হয়েছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে যদি পসিবল হয় একটু মেনশন করে দিও, অথবা ফ্রেন্ডদের কাছে লাইভটা শেয়ার করে দিও। ঠিক আছে? যদি পসিবল হয় এটাই ইনশাল্লাহ ভালো হবে। আর এর বেশি কথা না বাড়ায় আমার মনে হয় যে আমার ক্লাসটা শুরু করা উচিত। ওকে, ইনশাল্লাহ ফাইন, ভেরি গুড ভাইয়া। মোটামুটি তাহলে শুরু করি। আচ্ছা ভাইয়া, প্রথমে হচ্ছে আমাদের এই কেমিস্ট্রির একদম প্রথম অধ্যায় কিছু ছোট ছোট ম্যাথ আছে। যেমন একটা ম্যাথ হচ্ছে রাইডার ধ্রুবকের ম্যাথ। তাহলে ফার্স্টে আমরা রাইডার ধ্রুবকের একটা ছোট্ট ম্যাথ দেখবো, একদম ছোট বাচ্চা এমসিকিউ, মানে এমসিকিউ টাইপের ম্যাথ যেহেতু। এই ম্যাথটা রাইডার ধ্রুবকের বিভিন্ন মান দেওয়া থাকবে। কোনো রাইডার ধ্রুবকের মান বলা থাকবে 5 মিলিগ্রাম, অথবা কোনো রাইডার ধ্রুবকের মান বলবে 10 মিলিগ্রাম। মানে রাইডার ব্যবহার করছে, তাহলে তোমাকে রাইডার ধ্রুবক বের করতে হবে। তাহলে কোনো আচ্ছা, আমার মনে হয় লাইভে সবাই যুক্ত হচ্ছে এখনো, তাই না? আচ্ছা ইনশাল্লাহ যুক্ত হও। ওকে, যুক্ত হও। ঠিক আছে, ইনশাল্লাহ যুক্ত হও। ভাইয়া দেখো, তাহলে আমাদের প্রশ্নে রাইডার ধ্রুবকের যদি আমরা প্রশ্ন চিন্তা করি, রাইডার ধ্রুবক থেকে বেসিক্যালি মূলত রাইডারগুলোর মান দেওয়া থাকবে। হয় কোনোটা বলবে 5 মিলিগ্রাম, কোনোটা 10 মিলিগ্রাম, বলবে রাইডার ধ্রুবক বের করতে। এখন আমরা রাইডার ধ্রুবক কীভাবে বের করবো? যেই রাইডারের যে ভর দেয়া থাকবে এই মানটাকে আমরা 2 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। খুবই সিম্পল। লাইভে এখনো যেহেতু যুক্ত হচ্ছে সবাই, ইনশাল্লাহ যুক্ত হও। ঠিক আছে, তোমরা যুক্ত হও। তোমাদের ওই যুক্ত হওয়া তোমরা প্যারা খেও না, যুক্ত হয়ে থাকো। মাঝখানে ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিও যেন ফ্রেন্ড আসতে পারে। এরপরে যেই মানটা দেওয়া আছে সেটাকে 2 দিয়ে গুণ করে এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাবো রাইডার ধ্রুবক। তাহলে এখানে আমরা দেওয়া আছে 5 মিলিগ্রাম, তাহলে 5 × 2 / 100। মজার বিষয় হচ্ছে ভাইয়া, এখানে রাইডার ধ্রুবকের এককটা খুবই ইম্পর্টেন্ট। একক, আমি এককটাকে মার্ক করে দিলাম। পরীক্ষার হলে কিন্তু তোমার এই প্যাচ লাগাবে এই এককটা। পরীক্ষার হলে কিন্তু প্যাচ লাগাবে এই একক। কেন বললাম? কারণ দেখো এখানে রাইডার ধ্রুবকের যেই রাইডারের ভর মিলিগ্রামে দেওয়া আছে ভাইয়া, তাহলে এককও কিন্তু মিলিগ্রামে বের হবে। এই জন্য অবশ্যই খেয়াল রাখবা, অপশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে এককটা দেওয়া থাকবে গ্রামে। তো তোমার তো নর্মালি তুমি এটা ক্যালকুলেশন করতে পারবা, 10/100 কত হবে? বাচ্চা পড়া, তাই না? তাহলে 0.1, কিন্তু একক হচ্ছে এখানে মিলিগ্রাম। তোমাকে অবশ্যই গ্রামে কনভার্ট করে নিতে হবে, অপশনে কিন্তু গ্রামে দেওয়া থাকে। তো মিলিগ্রামে গ্রামে কনভার্ট করতে কে না পারে? 1000 দিয়ে ভাগ, তাই না? এই যে ভাই 1000 দিয়ে ভাগ করে দিলাম, মিলিগ্রাম থেকে হয়ে গেল গ্রামে, খেলা শেষ। এবার আসি ভাইয়া, যদি এটা বেলা খেয়াল করো, এটা বেলায় 10 মিলিগ্রাম বলছে, তাহলে 10 মিলিগ্রাম হইলে সেই, তাহলে 10 × 2 / 100 বের হবে মিলিগ্রামে। তুমি এটা পরবর্তীতে গ্রামে কনভার্ট করবা। কথা কিন্তু সিম্পল। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মূলত রাইডার ধ্রুবক থেকে যদি ম্যাথ আসে, আমরা মূলত খেয়াল করব আমার এখানে এককের দিকে। সূত্র তো সবগুলো সেম, যেটাই আসবে এই মানটাকে তুমি 2 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করবা। এই যে 2 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ, তারপর সেটাকে অবশ্যই খেয়াল রাখবা তোমার অপশনের মধ্যে একক কোনটা দেয়া আছে। কারণ তোমাকে প্যাচে লাগানোর জন্য প্রথম অপশনে দেখবা দেয়া আছে মানটা সেম মান, কিন্তু একক দিচ্ছে গ্রাম। এইটা একটু খেয়াল রাখবা, তাহলে ইনশাআল্লাহ তুমি রাইডার ধ্রুবকের ম্যাথ আটকাবা না। ওকে ফাইন। তাহলে ভাইয়া এটার উত্তর কত আসে? সবাই একটু মানে ঝটপট করে ফেলো, কারণ মানে করে ফেললে দেখা যাবে যে মোটামুটি ম্যাথ ডাউন হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি তো একটু বইয়ের সিরিয়াল অনুযায়ী আগাই। আচ্ছা, এখন ধরো ভাইয়া এবার নেক্সটে চলে আসি। নেক্সট হচ্ছে আমাদের কিছু মূল সংখ্যার ম্যাথ আসতে পারে, ছোট মূল সংখ্যার ম্যাথ। কীরকম? ধরো ভাইয়া তোমাকে পরীক্ষার মোলারিটি, পরীক্ষার হলে তোমাকে বলেছে যে একটা পাত্র দিয়েছে। ধরো এটা একটা পাত্র। তো পরীক্ষা হলে পাত্র ছবি আমি জাস্ট বুঝে রাখতেছি। পরীক্ষা হলে বলবে ধরো 250 ml দ্রবণে 250 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে মনে করো বললো 40 গ্রাম।
250 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট 40 গ্রাম। তাহলে সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত, মানে মোলারে তুমি যখন প্রকাশ করবা তুমি কত পাবা? খেয়াল করে দেখো ভাই, আমরা সবাই জানি মোলারিটি মানে হচ্ছে, আমরা সবাই পারি মোলারিটি মানে হচ্ছে ভাইয়া মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে আলটিমেটলি মোল পার লিটারে তোমাকে যাইতে হবে, যেই মানে দেওয়া থাকুক তোমার টার্গেট থাকবে মোল পার লিটারে যাওয়া। তাহলে আমার এখানে দেয়া আছে সোডিয়াম কার্বনেট 40 গ্রাম, তাহলে আমি যদি এটাকে মোলে নিই কত হবে? 40কে তুমি এটার আণবিক ভর, তাই না, যা দেয়া আছে তাকে তুমি যদি আণবিক ভর দিয়ে ভাগ করো, আণবিক ভর দিয়ে ভাগ করো তুমি মোল পাবা, খুবই সিম্পল। তাহলে আণবিক ভর দিয়ে ভাগ করো তুমি মোলটা পেয়ে গেলা। তাহলে ধরো 40 আছে, 40কে তুমি ধরো আণবিক ভর সোডিয়াম কার্বনেট 106, তাহলে 106 দিয়ে ভাগ করলা তুমি পেয়ে যাবা মোল। এই যে মোল পেয়ে গেলা। আর লিটারে তোমাকে নিতে হবে ভাই 250 ml কে, এই যে 250 ml আছে, 250 ml মানে তুমি 250 ml কে লিটারে কেমনে নিবা? ওই যে 1000 দিয়ে ভাগ। তাহলে এই 250 ml কে যদি আমি লিটারে নিতে চাই তাহলে কত হবে? 250 ডিভাইড বাই 1000, তাহলে পাই যাবো লিটার। এই মানটাই হচ্ছে তোমার ম্যাথ, ঠিক আছে? তো এই মোল পার লিটার উপরে বসাবা উপরের মানটা, নিচে বসাবা নিচের মানটা, কাটাকাটি করে ক্যালকুলেশন যা আসে, খুবই সিম্পল। এটা কত আসছে সবাই উত্তর করে দাও। ভাই একটু মেনশন দিলেন না, মেনশন দেওয়ার সুযোগ হয় না ভাইয়া আনফর্চুনেটলি। আমি টার্গেট ডিএমসি গ্রুপে মেনশন দিচ্ছি, বাট ডিএমসি একাডেমিতে মেনশন হয় নাই। আচ্ছা আমি একটু ডিএমসি একাডেমি মেনশনটা দিয়ে নিচ্ছি, তোমরা ডিএমসি একাডেমির মেনশনটা একটু খেয়াল করো। ডিএমসি একাডেমির মেনশনটাও খেয়াল করো। ওকে ঠিক আছে ইনশাল্লাহ ফাইন। সো এটার উত্তর কত আসছে তোমরা একটু ভাইয়াকে আগে ঝটপট জানাই দাও, খুবই সিম্পল। তাহলে উপরে হচ্ছে তোমার এই মানটা বসাবা, উপরে এই মানটা, আর নিচে হচ্ছে এই মানটা। এখন এটা তো একদম বাচ্চা কালের পড়া, তাই না? 4 ভাগের 1 ভাগ দেখতে পাবো, 4 ভাগের 1 ভাগ মানে 0.25 লিটার, এমনি মানে মুখোমুখি মানগুলো হয়ে যায়। এটার ভাগটা কিন্তু একটু কঠিন লাগতে পারে, এর ভাগ কিন্তু কঠিন না। তো ও কিরকম করছে না ছোটবেলায়, এই ধরনের ছোট ছোট ম্যাথ আসলে ওই যে নর্মাল যে ভাগগুলো করতে না আগে এমনি করে ফেলবা, করতে কত বেশি সময় লাগে না। আর অবশ্যই মনে রাখবা মেডিকেল কেমিস্ট্রিতে ম্যাথ অ্যান্সার করতে হয় যে কোনো ক্ষেত্রে, মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্সের ম্যাথ বা কেমিস্ট্রির ম্যাথ অলওয়েজ পরীক্ষার একদম শেষে, অলওয়েজ পরীক্ষার একদম শেষে, ফাইন। তাহলে মোলারিটির ম্যাথ মোটামুটি ইনশাল্লাহ আমাদের যদি পরীক্ষা আসে, আমাদের যেই প্যাটার্নে প্রশ্ন আসুক, তাহলে আমরা চেষ্টা করব যেই প্যাটার্নে প্রশ্ন আসুক চেষ্টা করব আমাদের এই জায়গায় কনভার্ট করতে মোল পার লিটারে। এখন ধরো ভাইয়া মোলারিটি থেকে আরেকটা প্রশ্ন আসলো এরকম, সাপোজ বললো যে সেমিমোলার দ্রবণ বললো, সেমিমোলার অথবা ডেসিমোলার, সেন্টিমোলার, এই ধরনের টার্ম ইউজ করতে পারে। তোমরা সবাই জানো সেমিমোলার মানে 0.5 মোলার, এই যে 0.5 মোলারিটি, তাই না? 0.5 এই যে 0.5 মোলারিটি শেষ। তাহলে জাস্ট ওই প্যাটার্নে তুমি আগাবা। সেমিমোলার বলছে, নেক্সট খেয়াল করে দেখো, সেমিমোলার বলছে 250 ml, 250 ml কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, পারবা কিনা বলো? নর্মাল হিসাব, এখানে তোমাকে পরিমাণ জানতে চাইছে, পরিমাণ, তাহলে তুমি গ্রামে বাই করবা। তাহলে খেয়াল করে বলছে 0.5 মোলারিটি মানে হচ্ছে 0.5 মোল, নিচে হচ্ছে লিটার, মোল পার লিটার, তাই না ভাইয়া? ওকে, এখন এই যে মান দেয়া আছে 250 ml, তাহলে কি করবা? 0.5 মোল, মোলের জায়গায় থাকুক, কোনো টেনশন নাই। 1 লিটার মানে হচ্ছে ভাইয়া 1000 মিলিলিটার, ঠিক কিনা? ইন্টু 250 ml, বাস খেলা শেষ হয়ে গেছে। কাটাকাটি করো, লাস্টে তুমি কত মোল পেয়ে যাবে? 0.5/4 মোল। এই যে মানটা বের হবে, এই মানটাকে তখন সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 দিয়ে গুণ করবা, তাহলে তুমি গ্রামে মান পেয়ে যাবা। খুবই সিম্পল। এটা সবাই কাদের হয়েছে ভাইকে জানাও। আচ্ছা, এটা হ্যান্ড ক্যালকুলেশনটা কিন্তু খুব ইজি, কাদের হয়েছে ভাইকে জানো। 0.5/4 ইন্টু 40, 4 দিয়ে কাটাকাটি যায়, খুব ইজি। মিলছে কিনা জানো? তোমাদের কাদের এটা মিলছে? ওকে, তো ইনশাআল্লাহ এটা এমনিতেই তুমি যদি সূত্র প্রয়োগ করতে চাও করতে পারো, সূত্র প্রয়োগ না করে তুমি মুখোমুখি করতে চাও যে ভাই সব কিছুকে আমি মোল পার লিটারে নিয়ে নিব, আমি যা যা দেয়া আছে বসাই আমি এটাকে গুণ করে আমি কাজ শেষ করে ফেলবো, কাটাকাটি করে ফেলবো। ওই যে লিটারের জায়গায় 1000 ml বসাইলাম আর 250 ml 250 ml গুণ দিলাম যে কি পরিমাণ আছে, তো কাটাকাটি হইলো, ভাগ করে তোমার যা আসে, ঠিক আছে? আমার মনে হয় পারবা ইনশাল্লাহ। প্রশ্নে রাফ করতে পারবা কিনা? হ্যাঁ, প্রশ্নে রাফ করতে পারবা, প্রশ্নে রাফ করার অপশন তোমাকে দেয়া আছে, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা প্যাটার্ন, এটা হচ্ছে মোলারিটি। তাহলে আমার মনে হয় মোলারিটি থেকে যদি প্রশ্ন আসে, মানে গড়পড়তা এই প্রশ্নগুলোই আসে, খুব সিম্পল ছোটো ছোটো প্রশ্ন যদি আসে, তুমি ইনশাল্লাহ এগুলো অ্যান্সার করতে পারবা। আমরা চলে আসি এরপরটায়। এরপরটা হচ্ছে ভাই আমাদের এই অধ্যায় 2-এ কিছু নর্মাল কিছু সূত্র আছে, সূত্রগুলো তোমাদের মনে আছে কিনা খেয়াল করে দেখো। কক্ষপথ সংক্রান্ত কিছু ম্যাথ আছে। তাহলে কক্ষপথ সংক্রান্ত কিছু ম্যাথ কীরকম? যেমন দেখো, তোমার ছোটবেলায় তুমি সূত্র পড়ছিলা, মনে আছে? যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ সমান কত? n² × r1, মনে আছে?
প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ ছিল এটাকে তুমি যদি n স্কয়ার, ধরো তোমার যদি বলে দ্বিতীয় কক্ষপথ তাহলে 2 স্কয়ার হবে, তৃতীয় কক্ষপথ বললে 3 স্কয়ার। প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে ওই যেটাকে তোমার জানতে চাবে এটা স্কয়ার, এই হচ্ছে তোমার সূত্র, তাই তো? এখন পরীক্ষার হলে কিন্তু ইউজুয়ালি পরীক্ষার হলে আসতে পারে যে ধরো বোরের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ। তাহলে খুবই সিম্পল, তাহলে তৃতীয় কক্ষপথ যদি বলে থাকে, প্রশ্নটা খেয়াল করো, সাপোজ বলছে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ, তৃতীয় কক্ষপথ বলছে, তাহলে R3 ইকুয়ালস টু 3 স্কয়ার ইন্টু R1, 3 স্কয়ার ইন্টু R1 তাহলে 9R1, তাহলে প্রথম কক্ষপথের 9 গুণ। এটা হচ্ছে সিম্পল হিসাব। এখন যদি পরীক্ষার হলে মান বের করতে বলে, এখন এই জন্য R1 এর মানটা সবাই মুখস্থ রাখবা। R1 হচ্ছে ভাইয়া 0.53 অ্যাংস্ট্রম। তোমরা সবাই তো অ্যাংস্ট্রমকে মিটারে কনভার্ট করতে পারো, আমি জানি, আমরা সবাই জানি 1 অ্যাংস্ট্রম সমান হলো 10⁻⁻10 মিটার। সো এটা মিটারে কনভার্ট করাটা কোনো বিষয় না, যদি ইনকেস অপশন মিটারে থাকে বা অপশন ন্যানোমিটারে আছে, যেটা আছে তুমি কনভার্ট করতে পারবা। এটা সূত্র এইভাবে অ্যাপ্লাই করলে ইজি। সো তুমি এই যে নর্মালি এখানে মান বসাই দিলে তোমার একটা এই কাঙ্ক্ষিত যে ব্যাসার্ধ নির্ণয় করা সেটা হয়ে যাবে। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ যদি বাই করতে বলে তুমি এই সূত্র প্রয়োগ করে ব্যাসার্ধ বের করবা, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে বলে ভাইয়া যদি ইনকেস ব্যাগ বের করতে বলে বা আমার যদি খেয়াল করে দেখো শক্তি ব্যয় করতে বলে তখন কি করবো? প্রত্যেকটা সূত্র আছে, প্রত্যেকটারই কিন্তু সূত্র আছে, মনে আছে কিনা ভাইয়া? ব্যাগের সূত্র খেয়াল করে দেখো, ব্যাগের সূত্র হচ্ছে ব্যাগ V1 ইকুয়ালস টু n ইন্টু Vn। এই যে ব্যাগের বেলা কিন্তু খেয়াল করো এটা কিন্তু V1, মানে প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরতেছে এই ইলেকট্রনটা নর্মালি যে ব্যাগ এটা ইকুয়ালস টু তুমি যেটা জানতে যাচ্ছ ইন্টু n, ঠিক আছে? তাহলে তার মানে তোমাকে যদি ম্যাথ আসে, এমনিতে তুমি তো সমীকরণ আসলে কে কার কত গুণ পারবা, যদি ইনকেস ম্যাথ আসে তাহলে তুমি এই মানটা মুখস্থ করে রাখলেই তোমার ম্যাথটা তুমি মিলাতে পারবা, তোমার আর ক্যালকুলেশন করার দরকার নেই, ঠিক আছে? ওকে, তাহলে V1 এর মান কত কারা কারা পারো ভাইয়াকে কমেন্টে জানাও। V1 ইকুয়ালস টু 2.18 ইন্টু V1 ইকুয়ালস টু, কারা কারা কমেন্টে পারো, কারা কারা পারো ভাইয়াকে কমেন্টে জানাতে থাকবা, কারা কারা পারো কমেন্টে জানাবা। ওকে, 2.18 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে V1 এর মান। তাহলে আমরা এভাবে কিন্তু V1 এর মানটা যদি জেনে থাকি, আমাকে এবার যেটাই পরীক্ষায় আসুক, আমার যদি বলে, আমাকে যদি পরীক্ষায় দেয় যে তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে, হ্যাঁ, ওইটা তোমার ব্যাগ কত তুমি বাই করতে পারবা, তুমি 3 বসাবা আর এই মানটা বসাবা, ভাগ করে দিলেই তোমার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু সূত্রটা খেয়াল করো, এটা কিন্তু Vn ইকুয়ালস টু না, এটা হচ্ছে V1 ইকুয়ালস টু n ইন্টু V2। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ, ভেরি গুড। চলে আসি ভাই এরপরটা, এরপর হচ্ছে ভাইয়া En। খেয়াল করে দেখো শক্তি বের করা, En ইকুয়ালস টু E1 বাই n স্কয়ার, En ইকুয়ালস টু En বাই n স্কয়ার। এই যে তাহলে আমার এ হচ্ছে ওই যে বলো না দ্বিতীয় কক্ষপথের শক্তি কত, তৃতীয় কক্ষপথের শক্তি কত, এই সূত্র দিয়ে তুমি বের করবা। তাহলে সেম ভাবে সেম প্যাটার্নে যদি কত গুণ আসে বাই করতে পারবা। আর E1 এর মানটা ভাইয়া মুখস্থ করে ফেলতে হবে। E1 এর মান হচ্ছে ভাইয়া -13.6 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে? -13.6 ইলেকট্রোভোল্ট হয়েছে। ওকে, ইনশাল্লাহ, তাহলে তুমি আশা করি এটা মোটামুটি ইজিলি অ্যান্সার করতে পারবা। এখানে R1 এর মান দিলাম, V1 এর মান দিলাম, E1 এর মান দিলাম, মোটামুটি কাজ হয়ে গেছে। তাহলে এই তিনটা মান তুমি যদি জানো তাহলে তোমার জন্য এই ধরনের ম্যাথ করার কোনো বিষয় না, আমি এটার করার সমস্যা করবো না, নিজে নিজে করবা, খুবই সিম্পল। যে কোনো ক্যালকুলেশন আমি ক্যালকুলেশন সামনে একটু দেখাবো, তাহলে তোমার জন্য এটা একটু ইজি হবে, ঠিক আছে? তাহলে আমাকে একটু সবাই ঝটপট করে একটা ম্যাথ একটু করে দেখাও। কে বলতে পারবা ভাইয়া যে বোরের কক্ষপথের অনুযায়ী, আমরা বোরের শক্তিমাত্রা অনুযায়ী তৃতীয় কক্ষপথের শক্তি কত? বোরের তৃতীয় কক্ষপথের শক্তির মান কত? কে বাই করতে পারো আমার একটু করে দেখাও। তৃতীয় কক্ষপথের শক্তির মান কত? ওকে, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তির মান কত এটা একটু ভাইকে ঝটপট সবাই করে দেখাও, তাহলে তো ইনশাল্লাহ হইল। তৃতীয় কক্ষপথের শক্তির মান বের করে ফেলো সবাই ঝটপট। ওকে, পাই করতে পারছো? তা পারলে তো আলহামদুলিল্লাহ, আমাদের কক্ষপথ সংক্রান্ত ম্যাথ শেষ, ঠিক আছে? ওকে, ফাইন। E1/9, তোমরা বহুত চালাক আছো, দুষ্ট আছো। এটা না ভাই, একটু ক্যালকুলেশনটা করে দেখো। E1/9 তো আমি বুঝছি, E1/9 তো আমি বুঝছি, তুমি ক্যালকুলেশনটা একটু করে দাও, একটু প্র্যাকটিস হোক। কি রে ভাই, -13.6 বসাও, বসায় 9 দিয়ে ভাগ করে দেখো একটু পারো কিনা।
13 9 দিয়ে ভাগ করো, পারা একদম বাচ্চা কালের ম্যাথ। 9 1 9, 4 থাকে দশমিক দিয়ে শূন্য বসাবা, 4 9 36, 4 থেকে একদম কাছাকাছি মান, তুমি একদমই কাছাকাছি না, একদম একুরেট মানে বের করতে পারবা। ছোট ক্যালকুলেশন তো, নর্মাল ভাগ এই করতে না করতে ভুলে গেছো, সমস্যা নেই। চলে আসি ভাই এরপরে হচ্ছে একটা বিকিরণ নিয়ে আমাদের কিছু ম্যাথ আছে। বিকিরণের ম্যাথ একটু তোমার কাছে কঠিন লাগতে পারে, বাট ওই যে মেডিকেলে পড়তে পড়তে অনেক সময় এমন হয় যে আমাদের সহজ ম্যাথ আমাদের মনে থাকে না। সাপোজ তোমাদের বইয়ের একটা ম্যাথ আমি করাই। সাপোজ বলছে বিকিরণের তরঙ্গ সংখ্যা, যে কোনো একটা বিকিরণ দিছে, এই বিকিরণের তরঙ্গ সংখ্যা দিয়ে দিয়েছে। তরঙ্গ সংখ্যা সাপোজ 165 ইন্টু 10⁴। তোমাদের বইয়ের ম্যাথ, ছোট ম্যাথ তো বই থেকে করাচ্ছি। পার মিটার তরঙ্গ সংখ্যা দিয়ে দিয়েছে, বলছে এটা ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি কত, কম্পাঙ্ক কত বের করো। ফ্রিকোয়েন্সি কত, একদম বাচ্চাকালের পড়া। ফ্রিকোয়েন্সি কত? -1.5। ভেরি গুড, মোটামুটি কাছাকাছি লেভেলের মান তোমাদের আসছে, এটা ভেরি গুড। যে তোমরা অন্তপক্ষে ক্যালকুলেটর ছাড়া একটা মোটামুটি লেভেলের মানে তোমরা যেতে পারছো, ফাইন। ইনশাআল্লাহ ভেরি গুড। আচ্ছা ভাইয়া তোমরা জানো তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে, আমরা তরঙ্গ সংখ্যা হচ্ছে, দেখো তরঙ্গ সংখ্যা মানে আমরা সবাই জানি 1/λ। তাহলে 1/λ মান দেওয়া আছে 165 ইন্টু 10⁻⁻⁴ মিটার ইনভার্স 1। অনেকে কি করে, এই 1/λ থেকে ঘুরে আবার ল্যামডা মান বের করে, কোনো দরকার নেই, একটু পরে তো তোমার ল্যামডা মান লাগবে না। খেয়াল করে দেখো, আমাদের সূত্র পড়ছিলা ভাইয়া। আচ্ছা একজন জিজ্ঞাসা করছে মেডি চেয়ে মানে কি? মেডি চেয়ে না, মেডি কেমিস্ট্রি বলদ। আচ্ছা ফ্রিকোয়েন্সি হচ্ছে ভাইয়া নিউ ইকুয়ালস টু c/λ। নরমাল সূত্র, c ইকুয়ালস টু f λ, এটা তো 19 এ পড়ে আসছিল, নিউ ল্যামডা। ওকে, তাহলে c/λ, c মানে আলোর বেগ কত? 3 ইন্টু 10⁸। আচ্ছা, আর 1/λ বা এই যে ল্যামডা আছে, এই ল্যামডার জায়গায় আমরা 1/λ মান লিখবো। তাহলে 1/λ ইকুয়ালস টু 1/λ সরাসরি মান লিখে দিচ্ছি। 1/λ ইকুয়ালস টু এই যে 1/λ থাকতেছে, এটা ইকুয়ালস টু 165 ইন্টু 10⁻⁻⁴। শেষ করে দেখো কত আসে। -4 না, আমি সরি ভুল, এটা +4 আছে। আচ্ছা এটা একটু মাইনাস না, +4। ওকে তাহলে আরে 4। ওকে তাহলে ভাই করো 3 ইন্টু 10⁸, 165 10⁴। 165 রে 3 দিয়ে গুণ করো, 3 ষোলো 48, 3 5 15, তাহলে 495। আর এদিকে 10⁻12। এটাই কিন্তু উত্তর ভাইয়া, এটাই উত্তর। শেষ। পারছো এটা? আচ্ছা ভেরি গুড। এখন কম্পাঙ্কের একক কি? কে না পারে, এটা পার সেকেন্ড, তাই না? তুমি এটা করে এমনি দেখবা পার সেকেন্ডে আসতেছে। উপরে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর নিচে তো একটা ইনভার্স মিটার আছেই, ওটাকে গুণ করলে যেহেতু মিটার কারাগারি যাচ্ছে, তাহলে পার সেকেন্ড থাকতেছে। এই হচ্ছে আমাদের হিসাব। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু আমাদের ওই ল্যামডার মান উল্টে বাই করতে দেয় না, যেহেতু তোমার তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, এটাই 1/λ। আর তুমি ডিরেক্টলি এই মানটা এখানে বসাই দিবা, যেহেতু এই c/λ মানে বুঝতেছি c ইন্টু 1/λ, তাই না? তাহলে c এর মান তো আলোর বেগ, শেষ। আর 1/λ মানটা ডিরেক্টলি তুমি বসাবা, তাহলে তোমার বিকিরণের এই তরঙ্গ সংখ্যা থেকে প্রশ্ন পারবা। এখন অনেক সময় তোমার শক্তি মাত্রা যখন জানতে চাবে, তুমি জানো যে সূত্র পারো E ইকুয়ালস টু h নিউ বা E ইকুয়ালস টু hc/λ, তাই না? তখন তুমি এইভাবে শক্তির মানটা তুমি বের করবা, খুবই সিম্পল। c/λ মান তো তোমাকে দেখাইছি কিভাবে বের করতে হয়। h এর মান মনে আছে? প্লাঙ্কের ধ্রুবকের মান কার মনে আছে দেখি বলো। প্লাঙ্কের ধ্রুবকের মান কার মনে আছে একটু আমাকে জানাও। প্লাঙ্কের ধ্রুবকের মান কার মনে আছে ভাইকে একটু জানাও কমেন্টে। ঠিক আছে, এক্সামে মার্কস কম আসলে প্র্যাকটিস করতে হবে। আসলে এই সময়টা হচ্ছে এরকম যে তোমার অনেক বিষয় নিয়ে অনেক ডিপ্রেশন কাজ করবে, হতাশা কাজ করবে। এক্সামে মার্কস যদি এখনও কম আসে, তোমার রিভিশন একটু কম হইতেছে, প্যারা নাই, তুমি ইনশাল্লাহ এখন যে সময়টা আছে এই সময়টা তুমি রিভিশন দিলে পারবা। আর যে প্রশ্নগুলো ভুল করতেছো এগুলো একটু ভালো করে আবার একটু সময় নিয়ে আশেপাশের জিনিসগুলো একটু পড়ো। ধরো তোমার একটা প্রকারভেদ থেকে একটা এমসিকিউ ভুলে আসছে, মানে তুমি পারো নাই, কোনো একটা প্রকারভেদের মধ্যে একটা উদাহরণ পারো নাই সাপোজ, তার মানে তোমার ওই অংশটাতে একটু প্রকারভেদগুলো একটু আবার সময় নিয়ে 10 মিনিট 20 মিনিট সময় নিয়ে এই প্রকারভেদ একটু আবার দেখো। সময় লাগুক, একটা প্রশ্ন সলভ করতে 5 ঘন্টা লাগুক সমস্যা নাই, কিন্তু ওই তোমার যেহেতু রিভিশন, তুমি যেহেতু এখন তো আর একদম আবার পুরো বই 10 বার পড়ার সময় নেই। সো এখন তুমি ওই জায়গাগুলো ফোকাস করো, যেগুলো ভুল হবে ওই অংশটা তুমি পড়ো। যেমন ধরো মনে করো একটা অণুজীবের একটা ভাইরাসের একটা বিজ্ঞানের নাম তোমার ভুল হয়েছে, তার মানে বিজ্ঞানের নাম তুমি ভুল হয়েছে মানে কি, তোমার উত্তর হচ্ছে একটা, তুমি দাঁড়াইছো আরেক বিজ্ঞানী,
তার মানে ওই যে বিজ্ঞানে তুমি দাগাইছো এটাও তো সেও তো কোনো না কোনো কাজ করছে, তার মানে তুমি ওইটাও পারো না এটাও পারো না। এখন তোমার কাজ কি ওই পৃষ্ঠাটা, এই যে পৃষ্ঠাটা বিজ্ঞানের নাম যেখানে আছে এগুলো একটু ভালো করে দেখা। আবার দেখতে গিয়ে সব বিজ্ঞান একসাথে দেখা শুরু করে দিও না, তো একদম যে ভাই যত বিজ্ঞানী আছে অধ্যায় 1 থেকে শুরু করে সব পড়ি না, তাহলে মনে থাকবে না। তখন শুধুমাত্র ওই জায়গাটা ফোকাস করো, ঠিক আছে? এভাবে তুমি একটু নিজের গুছাও, এই গুছানোটা ইম্পর্টেন্ট। ওকে ইনশাল্লাহ, তাহলে প্রাঙ্কের মান পারছো, বাকি তুমি এই ক্যালকুলেশন দিয়ে তুমি ইজিলি তুমি শক্তিমান বের করে ফেলতে পারবা। এটা আমাদের একটা ছোট্ট জিনিস, এটা ইনশাল্লাহ তোমাদের হইলো, তাহলে বিকিরণ তোমরা পারবা। এবার আসি বিভিন্ন সিরিজের ম্যাথ আছে তাই না তোমাদের বইয়ে, বিভিন্ন সিরিজ, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, এখান দিয়ে কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাই করতে বলে, মনে আছে তো? তোমাদের ধরো একটা প্রশ্ন আসলো এরকম যে একটা ইলেকট্রন, হ্যাঁ একটা ইলেকট্রন লাইম্যান সিরিজে একটা বর্ণালী তৈরি করলো, লাইম্যান সিরিজের মধ্যে বর্ণালী তৈরি করছে, লাইম্যান সিরিজের মধ্যে ইলেকট্রনটা বর্ণালী তৈরি করছে, এবং ইলেকট্রনটা এসেছে চতুর্থ শক্তিস্তর থেকে। ইলেকট্রনটা আসছে কত নম্বর শক্তিস্তর থেকে? ইলেকট্রনটা আসছে চতুর্থ শক্তিস্তর থেকে। ইলেকট্রন আসছে চতুর্থ শক্তিস্তর থেকে। তাহলে ইলেকট্রনটা লাইম্যান সিরিজে বর্ণালী তৈরি করছে, কিন্তু ইলেকট্রনটা আসছে কোথা থেকে? ইলেকট্রনটা আসছে চতুর্থ শক্তিস্তর থেকে। ওকে, তাহলে এখন বইয়ের ম্যাথ। এখন প্রশ্ন হচ্ছে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য সূত্র মনে আছে? তরঙ্গ দৈর্ঘ্য সূত্র মনে আছে? তাহলে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা সবাই জানি 1/λ মনে আছে রিডবার্গ ধ্রুবকের কথা, RH × 1/n1² মাইনাস 1/n2², একটা সূত্র ছিল তাই না? ওকে, এখন মান বসাবো। ভাইয়া 1/λ, আমাকে ল্যামডা বাই করতে বলছে, থাকুক 1/λটা আগে কাজ মোটামুটি গুছিয়ে আসি। রিডবার্গ ধ্রুবকের মান এটা মনে আছে কার কার? রিডবার্গ ধ্রুবকের মান মনে আছে কার কার? ভাইয়া 10 ম্যাথ করার জন্য 10.97 ইন্টু 10⁶ মিটার ইনভার্স 1, আমরা যখন মিটারে করি 10.97 ইন্টু 10⁶ মিটার ইনভার্স 1। ওকে, নেক্সট হচ্ছে এখানে আমার মানগুলো খেয়াল করতে হবে কোন মানটা কত, 1/n1 আর 1/n2। ভাইয়া প্রথম কথা হচ্ছে ইলেকট্রন আসছে কোত্থেকে? ইলেকট্রন আসছে হচ্ছে 4 নাম্বার শক্তিস্তর থেকে তাই না? তার মানে n2 এর মান হচ্ছে 4, আর আসছে কত নাম্বারে? আসছে হচ্ছে লাইম্যান সিরিজে। লাইম্যান সিরিজ মানে হচ্ছে এটার মান হচ্ছে 1, এক নাম্বারটা হচ্ছে লাইম্যান, দুই নাম্বারটা মনে আছে বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফুল, এক নাম্বারটা হচ্ছে লাইম্যান। তাহলে আসছে কত নাম্বার থেকে? 4 নাম্বার থেকে, যেখান থেকে আসছে এটা n2, আর যেখানে আসছে যেখানে বর্ণালী n1, তাহলে 1/1² মাইনাস 1/4²। তাহলে তোমার মানটা বের করা ইজি, 10.97 ইন্টু 10⁶ মিটার ইনভার্স 1 থাকুক, মিটার ইনভার্স জায়গায় একক পরে লিখবো 1/1, 1 মাইনাস 1 মাইনাস 16। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি খুবই ইজি, হাতে ক্যালকুলেশন খেয়াল করে দেখো, 10.97 ইন্টু 10⁶ ইন্টু 15/16, তাই তো 15/16। এখন দেখো ভাইয়া 16 15 দিয়ে ভাগ করে দশমিক আসবে, এত ঝামেলা দরকার নেই। আমি একটা কাছাকাছি মান বের করার চেষ্টা করি, কারণ আমার তো ম্যাথের সময় কম, এই জন্য আমি কি করবো, একটা কাছাকাছি মান বের করার চেষ্টা করবো। তো ধরো আমি এটাকে 16 ধরে, 15টাকে 16ই ধরে নিলাম, একদম কাছাকাছি তো পিঠাপিঠি মান ধরে নিচ্ছি 16। তাহলে কাটাকাটি করলে তখন 16 চিন্তা করে যদি কাটাকাটি করি তখন পাওয়া যাবে 1, তাই না? উপরে নিচে 16 কাটাকাটি গেলে 1, তাহলে এটার কাহিনী বাদ, এটা পরে, আমাদের কাজ শেষ। 10.97 দশমিকে রাখার কি দরকার, এটাকে আমি 11 ধরে নিই, 11 ইন্টু 10⁶, ঠিক কিনা? বা তুমি যদি চিন্তা করো ভাই আমি 0.97কে 0 ধরবো, এটাও করতে পারো, প্যারা নাই। তাহলে এত বেড়েছে, এটা কিন্তু পার মিটার উল্টা মাইনাসে আছে, কারণ আমাকে কিন্তু উল্টাতে হবে, কারণ 1/λকে ল্যামডা করতে হবে। তাহলে 1/λকে তুমি যদি ল্যামডা করো, ল্যামডার মান কত আসবে? 1/11 ইন্টু 10⁶। তাহলে এবার আমরা করি 10⁶ উপরে চলে যাবে 10⁻⁻6 হিসেবে, 11 দিয়ে তুমি 1 ভাগ করো, দশমিক দিলাম, 0 মিলে না, 0 দিয়ে আরেকটা 0 দিলাম, মোটামুটি 9 11 99 কাছাকাছি গেল। ওকে, 0.09, তাহলে 0.09 ইন্টু 10⁻⁻6। তো তুমি যদি এটাকে আরেকটু সুন্দর করে তুমি মডিফাই করো, 9 ইন্টু 10⁻⁸। তুমি দেখো তোমার প্রশ্নের উত্তর দেখো, মিলাই দেখবা বইয়ের উত্তরটা হচ্ছে এরকম 9.7 10⁻⁸। এই যে মিলে গেছে, কিন্তু তাহলে 9 পয়েন্ট মিলে গেছে, দশমিক আসবে না আমার 9.7 মিলাতে পারছি, এটাই অনেক, আমাদের 9 মিলাতে পারছি, এটাই অনেক। কারণ অপশনে দেখবে 9.7 বা 97 87 77 এরকম থাকবে, তুমি 9 পেয়ে গেছো মানে বুঝে গেছো এটাই উত্তর।
এটা কিন্তু আছে মিটারে, তাই না? তোমাকে খেয়াল করতে হবে তোমার অপশনের মধ্যে কিসে দেওয়া আছে। অপশনে যদি মিলিমিটার থাকে তাহলে কিন্তু মিলিমিটার নিতে হবে, অপশনে যদি তোমার সেন্টিমিটার থাকে সেন্টিমিটার নিতে হবে। তাহলে খেয়াল করতে হবে অপশনের মধ্যে কি দেওয়া আছে, বাস বাকিটা তোমার জন্য ইজি। তো এই ক্যালকুলেশনটা তোমরা করতে পারছো ভাইয়া? এই ক্যালকুলেশনটা করতে পারছো? এই যে আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখালাম, একটু বড় ম্যাথ, আমি বলছি একটু বড় ম্যাথ, কিন্তু যদি আমি বললাম না যদি ইনকেস আসে আর কি, তখন তুমি, কারণ এই ক্যালকুলেশনটা হাতে কলমে করা যায় আর বইয়ের মধ্যে মোটামুটি 3 আঙ্গুল দিয়েই এটার উত্তরটা ঢেকে ফেলা যায়, আসার মতো একটা প্রশ্ন। সো যেহেতু এটা ক্যালকুলেশনটা হাতে কলমে করা যায়, এটা করে রাখলা, তোমাকে ব্রেনটা ঝালাই হলো। তাহলে সিরিজের এই ম্যাথটা তোমরা ফেস করতে পারো। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, নেক্সট আমরা চলে যাব দ্রাব্যতা পার্টে। এখন আসি দ্রাব্যতা পার্টে, একদম বেসিক এমসিকিউ যদি বলি, ভাই দ্রাব্যতার মূলত একক কোনটা, কে বলতে পারবা? দ্রাব্যতার মূলত বেসিক একক কোনটা? আমরা সবাই জানি দ্রাব্যতার মূলত বেসিক একক হচ্ছে গ্রাম পার লিটার, কিছু না দেওয়া থাকলে গ্রাম পার লিটার। এখন তোমাদের বইয়ের একটা ম্যাথ, আমি বই থেকে করাচ্ছি কেন, কারণ যেহেতু এগুলো আলটিমেটলি পরীক্ষায় বই থেকে আসে। একটা প্রশ্ন হচ্ছে এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় 750 ml সম্পৃক্ত দ্রবণে, ভেরি গুড, আমি আমার ওয়ার্ডগুলো পিক করি, তাহলে 750 ml সম্পৃক্ত দ্রবণে, দ্রাব্যতা মোটামুটি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বাই করে, তোমরা জানো। সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এই দ্রাব্যতা বাই করতে বলছে, মনে করো দ্রাব্যতা বাই করতে বলছে। খুবই সিম্পল, খুবই ইজি ভাইয়া। ফার্স্টে আপনি খেয়াল করে দেখেন 750 ml সম্পৃক্ত দ্রবণে আছে 200 গ্রাম। তাইলে এখন আপনি এখান থেকে সুন্দর মতন আপনি দ্রাব্যতা বাই করতে পারবেন, কারণ আপনি জানেন যে দ্রাব্যতা সমান হচ্ছে গ্রাম পার লিটার, তাই না? তাহলে গ্রাম পার লিটার মানে উপরে হবে গ্রাম, তাহলে উপরে আছে 200 গ্রাম, উপরে গ্রাম পার লিটার, উপরে আছে গ্রাম, নিচেটাকে লিটার বানাতে হবে। 750 ml কে আমার লিটারে নিতে হবে, কারণ দ্রাব্যতার এককই হচ্ছে গ্রাম পার লিটার। লিটারে কেমনে নিব? 1000 দিয়ে ভাগ করলে লিটার চলে আসবে। তাহলে আমি যে 1000 দিয়ে ভাগ করি, এটা আসবে এরকম 0.75 লিটার। এই যে দ্রাব্যতা পেয়ে গেছি। এখন এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের হাতে করতে হবে, তাই না? ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা চলো আমরা হাতে করি। ভাই দশমিকটাকে যদি উঠাই দেই, নিচে 75 থাকতেছে আর উপরে অনেক বড় একটা মান 200 সাথে 00 আসতেছে, প্যারা নাই, করতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার আসি এটা ভাগ, গ্রাম পার লিটার দ্রাব্যতা পেয়ে গেছি, ভাগ করব 75 দিয়ে, 75কে এটা দিয়ে, এই যে 2000 এটাতে, এটাকে 75 ভাগ করব। ওকে, কত আসে দেখো, তাহলে 75, ভাই ক্যালকুলেশন দেখো, 75 আছে 200, 3 দিয়ে গুণ করলে মোটামুটি মিলার কথা মিলবে না, কারণ 3 দিয়ে গুণ করলে এটা অনেক ক্রস করে চলে যায়, 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করে দেওয়া কত আসে? তাহলে 75 দুগানা 150, হাতে আছে 50 আর একটা শূন্য নামাইলাম। তাহলে এবার কত আসে দেখো, 6 দিয়ে 6 7 42, 5 6 মিলবে, তাহলে 7 করলে আবার বেশি হয়ে যাবে, 7 7 49, না বেশি হয়ে যাবে। তাহলে 6 দিয়ে গুণ করো, 5 6 30, 6 7 42, 420 আর 30 কত? 450, 450, ঠিক আছে কিনা? মোটামুটি কিন্তু আমাদের, হ্যাঁ মোটামুটি কাছাকাছি ঘনাই গেছে। আর দিলাম 50, আবার একটা শূন্য নামাইলাম, দেখবা আবার 6 দাও, এই যে এরকম 450। তাহলে এরকম একটা ভ্যালু আসতে থাকবে, কিন্তু দেখো তুমি যে দশমিক দাও পরে ওটা আসতে থাকবে। এখানে শূন্য নামাইছি, এই শূন্য নামাইছি, মোটামুটি হয়ে গেছে শেষ। এখানে আছে 50, আবার দশমিক দিলে আবার শূন্য আসবে, 266 দশমিক সামথিং আসবে অ্যান্সার। তোমার বইয়ের যে উত্তরটা, আমি বইয়ের উত্তরটা বললে তুমি অবাক হয়ে যাবা, বইয়ের উত্তরটা একদম মিলে গেছে। বইয়ের উত্তরটা হচ্ছে কত? 266.67 গ্রাম পার লিটার, মিলে গেছে। বইয়ের উত্তর হচ্ছে 266.67 গ্রাম পার লিটার। দেখছো, আমার কিন্তু এই ভাগফলটা করতে হয় তোমার একটু সময় লাগতে পারে তোমার, কিন্তু মোটামুটি একদম একুরেট অ্যান্সার, যে একদম একুরেট মিলে গেছে। তো এই যে এই জন্যই তুমি ম্যাথটা অ্যান্সার করবা সবার লাস্টে। তাহলে তুমি ইনশাল্লাহ এখান থেকে দ্রাব্যতা ম্যাথগুলো মোটামুটি অ্যান্সার করতে পারবা। দ্রাব্যতা থেকে খুব বেশি কঠিন ম্যাথ আসবে এমন না, এভাবে গ্রাম পার লিটার থেকেই ম্যাথ আসে। হ্যাঁ, আরেকটা কমন সূত্র আছে, আমাদের যখন ধরো একটা নির্দিষ্ট পরিমাণ দিল, দিয়ে বললো যে ওইটা আরেকটা পাত্র বললো 300, ধরো 300 ml পাত্র, সেটা কি পরিমাণ থাকে, মোলারিটি বাই করতে বলে। তোমরা মোলারিটির নর্মাল সূত্রটা তোমরা জানো, যদি আমাদের ওই যে জাস্ট নর্মাল কনভার্টিং এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিচ্ছ সেম জিনিস, V1M1 = V2M2, তাই না? এই সূত্রটি তুমি বের করতে পারবা, আয়তন মোলারিটি, খুবই সিম্পল। তাহলে মোলারিটি বাই করতে তো পারো ভাইয়া, তাই না? মোলারিটি তুমি এমনি বাই করতে পারবা, এখান থেকে মোলারিটি বের করার কোনো বিষয় না। এই যে তুমি তার আণবিক ভর দিয়ে ভাগ করলে মোটামুটি মোল পেয়ে যাবা, আর লিটার নিচে লিটার দিয়ে মোলারিটি পেয়ে যাবা। এই হচ্ছে ভাই আসলে আমাদের হিসাব। তাহলে হ্যাঁ, এই হচ্ছে হিসাব। V1M1 V2M2 দিয়ে তুমি নর্মালি শিফটিংগুলো করতে পারবা, এটা খুব সিম্পল, এগুলা বাচ্চাকালের ম্যাথ। আচ্ছা ইনশাল্লাহ গেল। এখন আসি ভাই, আমরা এখানে তেমন কিছু আসলে আর নাই, আমরা চলে আসি
এরপরে হচ্ছে অধ্যায় 4-এ মূলত কিছু ম্যাথ আছে, কারণ অধ্যায় 4 মোটামুটি ম্যাথের জন্য একদম পারফেক্ট বলতে পারি ম্যাথের, এবং অধ্যায় 4-এর মধ্যে বললে আরও স্পেসিফিক্যালি পিএইচ এর ম্যাথ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন পিএইচ এর ম্যাথগুলো করবো। পিএইচ এর ম্যাথও কিন্তু তোমার পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। সো আমরা পিএইচ এর ম্যাথ করবো। আসি ভাইয়া, খেয়াল করে দেখো পিএইচ এর ম্যাথ। পিএইচ এর ম্যাথ পরীক্ষায় মোটামুটি কনফার্ম যে একটা থাকেই, পিএইচ এর ম্যাথ মোটামুটি কনফার্ম যে একটা থাকেই পিএইচ এর ম্যাথ। তো পিএইচ এর ম্যাথ কীভাবে বের করতে হয় তোমাদেরকে মনে হয় ভাইয়া পড়াইছিলাম। তোমাদের পিএইচ এর ম্যাথ বের করার জন্য লগারিদমের কিছু মান মুখস্থ করতে হয়। তোমাদের কি লগারিদমের মানগুলো মুখস্থ আছে? তাহলে আমাকে থাকলে বলো তো লগ জিরোর মান কত, কে বলতে পারবা? যে পিএইচ এর মান যদি মুখস্থ থাকে তাহলে আমাকে একটু বলো লগ জিরোর মান কত। পিএইচ এর মান মনে থাকলে সবাই ভাইকে বলো লগ জিরোর মান কত। যদি লগ জিরোর মান পারো তাহলে বুঝবো যে পিএইচ এর মান পারো। বলেন। হ্যাঁ করাবো, কেএপি ম্যাথ করাবো। পারছো? লগ জিরো মান 1 বলছে, এই যে ডাব্বা মারছে, লগ জিরো মান কিন্তু 1 না, লগ জিরো মান অসংজ্ঞায়িত। ঠিক আছে, ইনফিনিটি বাদ হয় নাই। তাহলে পিএইচ এর ম্যাথ আমরা করতে হবে। তাহলে পিএইচ এর ম্যাথ আমরা কীভাবে করবো ভাইয়া? ফার্স্টে আমাদের পিএইচ এ কিছু লগারিদমের মানগুলো মুখস্থ রাখতে হবে। কিরকম দেখো ভাইয়া, লগ 1 এর মান হচ্ছে 0, লগ 2 হচ্ছে 0.3, লগ 3 হচ্ছে 0.5, লগ 4 হচ্ছে 0.6, লগ 5 হলো 0.7, এরপর হচ্ছে লগ 6। এইভাবে তোমার কয়েকটা, খুব বেশি মান মুখস্থ করতে হবে না। লগের যে নর্মাল 9টা মান 1 থেকে 9, এটা মুখস্থ করলে হয়েছে, এটা মুখস্থ করলে হয়েছে, আর বেশি মান মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, ওকে, ভেরি গুড। লগ 6 0.75 আসলে না, 0.8 এর কাছাকাছি, সমস্যা নেই। লগ 7 মোটামুটি 0.8, লগ 8 0.85। আমি একটু মানটা একটু চেক দিয়ে নিই, কারণ নাহলে আবার পরে পুরো ম্যাথে আমাদের ভুল চলে আসবে। তোমার তো মুখস্থ, আমি তো লগ 8.9, ওকে ফাইন। আর লগ 7.85, ঠিক আছে। লগ 7 হচ্ছে 0.85, এই জন্য লগ এটাকে 8 ধরা হয়। ওকে, এটা 0.7 না, 8 লিখো, কারণ 0.77 তো, এই মানটাকে আমরা 8 ধরে কাজ করি। লগ 8 ইকুয়ালস টু 0.9, আর লগ 9 ইকুয়ালস টু মোটামুটি 0.95 আসবে আর কি, 0.95 আসবে। 0.95 আর লগ 10 তো 1, ঠিক আছে। ওকে ফাইন, মোটামুটি ইনশাল্লাহ এই কয়টা মান মুখস্থ করলে হবে। লগারিদমের মান তোমাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আসি ভাইয়া পিএইচ এর কিভাবে করবো। আমরা সবাই জানি পিএইচ হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, তাই না? এটা আমরা সবাই জানি, হাইড্রোজেনের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম। ফাইন, এখন আসি সুন্দর মতো আমরা পিএইচ এর টুকটাক করে আগাই। ভাইয়া পিএইচ এর নর্মালি আগে হিসেব করতে হবে, যে কোনো একটা অ্যাসিড যদি দেয়া থাকে, তাহলে বলছে 0.001 মোলার HCl। যে কোনো একটা অ্যাসিড দেয়া থাকলে প্রথমে তোমাকে প্রথম কাজ, যে কোনো অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে, প্রথম কাজ হিসেব করতে হবে যে এখান থেকে তুমি কয়টা হাইড্রোজেন আয়ন পাবা। যতটা পাবা তত দিয়ে এই ঘনমাত্রাটাকে গুণ করে তারপর তোমার ম্যাথ শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ধরো HCl আছে, আমি এখানে আরেকটা ম্যাথ দিই। সাপোজ এখানে ম্যাথ দিলাম 0.002 মোলার সালফিউরিক অ্যাসিড বললাম, ভিন্ন করে দেওয়ার জন্য। তাহলে HCl থেকে আমরা জানি একটা হাইড্রোজেন বের হয়, সো এই মানটাকে তুমি 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, 0.001 মোলারই থাকবে। কিন্তু H2SO4 বা সালফিউরিক অ্যাসিড থেকে বের হয় 2টা হাইড্রোজেন, 2টা প্রোটন, হাইড্রোজেন আর 2টা, তার মানে ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো কত হবে? 0.002 ইন্টু 2 কত হয়? 0.004। এইবার তোমার হিসাব শুরু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম। এবার তুমি পিএইচ বের করবা। ফার্স্টে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে, এরপরে তোমার পিএইচ বের করতে হবে। এবার আসি পিএইচ বের করার টেকনিক হচ্ছে, এরপরে কি করবা, দশমিকের পর যত ঘর, খেয়াল করো, দশমিকের পর যত ঘর মাইনাস শেষ সংখ্যার লগারিদম। এই হচ্ছে সিস্টেম, দশমিকের পর যত ঘর মাইনাস শেষ সংখ্যা লগারিদম। ভাই দেখো দশমিকের পর ঘর কয়টা আছে? 3টা আছে ঘর, তাই না? দশমিকের পর ঘর কয়টা আছে? দশমিকের পর ঘর আছে 3টা, সো দিলাম 3 মাইনাস শেষ সংখ্যা লগারিদম। শেষ সংখ্যাটা কত? 4, তাই না? শেষ সংখ্যা লগারিদম লগ 4, আর লগ 4 এর মান তো তুমি মুখস্থ পারোই, 0.6।
তাহলে 3 মাইনাস 0.6 ইকুয়ালস টু 2.4। এই হচ্ছে আমার অ্যান্সার। তো অ্যান্সার কত? 2.4। জাস্ট শেষ সংখ্যাটা লগারিদম বিয়োগ করে দিছি। এই যে দশমিকের পর যত ঘর, এটা তখন তোমার আর ক্যালকুলেটর লাগবে না, কারণ মাইনাস লগ করতে গেলে তো ক্যালকুলেটর লাগবে, বাট এই সিস্টেমে আগে ক্যালকুলেটর লাগবে না। তাহলে এটা বের করো ভাইয়া। তাহলে আবার এটা করো, ওখানে যেটা আছে। তাহলে পিএইচ কত হবে? দশমিকের পর যত ঘর, দশমিকের পর 3 ঘর আছে, মাইনাস শেষ সংখ্যা লগারিদম মানে লগ 1, লগ 1 মান তো 0, তাহলে এটা পিএইচ হচ্ছে 3। ঠিক আছে ভাইয়া? তাহলে মোটামুটি কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে পিএইচ এর ম্যাথ, মানে বেসিক ম্যাথটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? তাহলে পিএইচ এর বেসিক ম্যাথ কিন্তু তাহলে তোমাদের আলহামদুলিল্লাহ ডান। বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্ন। এখন পরীক্ষার হলে যদি আসে পিএইচ এর ম্যাথ থেকেই পরীক্ষার হলে যেমন প্রশ্নটা আসতে পারে, একটু তোমাকে ঘুরাই দিতে পারে, যেটা হাইয়েস্ট ঘুরানো যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে তোমার এখানে অ্যাসিডের মানটা একটু খেয়াল করতে হবে, কোন অ্যাসিড দিছে। যেমন তোমাকে যদি পরীক্ষায় এইটা না দিয়ে পরীক্ষায় যদি তোমাকে সাপোজ বলেছে H3PO4 ফসফরিক অ্যাসিড, তাহলে খেয়াল করতে হবে কোনটা থেকে কয়টা হাইড্রোজেন বের হয়। ভাইয়া এখান প্রথম কাজ কিন্তু হাইড্রোজেন বের করা, তাই না? কতটা হাইড্রোজেন বের হয়? তাহলে এখান থেকে ভাইয়া প্রোটন, হাইড্রোজেন আয়ন মানে প্রোটন বের হয় টোটাল তিনটা প্রোটন বের হয়। তার মানে এখানে যে মানটা দেওয়া থাকবে, সাপোজ ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোলার দেওয়া ছিল, তার মানে এটাকে তোমার 3 দিয়ে গুণ করতে হবে, করে তারপর তোমার ম্যাথ শুরু করতে হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাই করে। ঠিক আছে? এখন ব্যতিক্রমগুলো খেয়াল করো। H3PO4 এর থেকে না লিখি, আমি H3PO3 লিখি, এখান থেকে কিন্তু ভাইয়া তোমরা একাডেমিক হয়তো পড়েছো, এখানে দেখো অক্সিজেন একটা কমে গেছে, সো এখান থেকে কিন্তু 3টা প্রোটন আর বের হয় না, এখান থেকে প্রোটন বের হয় 2টা। তার মানে এখানে যদি মান থাকে এটা কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। আবার আরেকটা তোমরা জানো H3PO2, এইটার বেলায় অক্সিজেন আরও একটা কমছে, আরও একটা হাইড্রোজেন কম বের হবে, কারণ অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা লাগানো থাকে ওইটাই মূলত বের হয়, যা করে তোমাদের একাডেমিকে পড়া। সো এখানে যেহেতু আরও একটা অক্সিজেন কমছে, আরও একটা হাইড্রোজেন কম বের হবে, তাহলে এখানে একটা প্রোটন বের হবে, তার মানে এখানে ঘনমাত্রাটাকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই কয়েকটা ভ্যালু তোমার খেয়াল রাখতে হবে, ব্যতিক্রম যেহেতু বললাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি যেহেতু অ্যাসিড পাইছো, তুমি এগুলো নর্মালি পিএইচ বাইর করবা, এটাই তো নর্মাল। সো তোমাকে যদি পরীক্ষায় এখন পিএইচ না বলে, পরীক্ষায় যদি তোমাকে বলে যে কোনো একটা ম্যাথ দিয়ে বলে যে যখন একটা অ্যাসিড দিল, ধরো তোমাকে নাইট্রিক অ্যাসিড দিল, দিয়ে বললো এটার পিওএইচ কত, ঘাবড়ানোর কিছু নাই। তোমার অ্যাসিড পেয়েছো, তোমার নর্মাল যে প্রসিডিউর আমি শিখাইছি এই প্রসিডিউরে তুমি পিএইচ বের করবা, নর্মাল প্রসিডিউরে পিএইচটা তুমি বের করবা। তোমরা সবাই জানো একটা ছোট্টবেলার সূত্র আছে, পিএইচ এর সাথে পিওএইচ যোগ করলে পাওয়া যায় 14। তো সেই হিসেবে তুমি আবার বিয়োগ করে তুমি পিওএইচটা বের করবা। যেহেতু তোমার অ্যাসিড বলছে, তোমার প্রথম কাজ পিএইচই বের করা, যদিও প্রশ্নে পিওএইচ বলছে, ঘাবড়ানোর কিছু নাই, যেহেতু অ্যাসিড অবভিয়াসলি ফার্স্টে পিএইচ বের করবা। ঠিক সেম প্যাটার্ন, সেমভাবেই ক্ষারের বেলায় একদম অ্যাকুরেটলি সেমভাবেই যে কোনো ক্ষারের বেলায় বা ক্ষারকের বেলায় আমরা প্রথমে পিওএইচ বের করি, একেবারে একই সিস্টেমে, দশমিকের পর যত ঘর মাইনাস শেষ সংখ্যা লগারিদম। এখানে কীরকম, যেমন দেখো ভাইয়া, ধরো পরীক্ষার হলে দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা সব ওই সেম প্যাটার্নে ফার্স্টে এখানে খেয়াল করবা যে কয়টা হাইড্রোক্সিল আয়ন বের হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে তো হাইড্রোক্সিল আয়ন একটা, তাহলে এখান থেকে হাইড্রোক্সিল আয়ন একটাই বের হবে, তাহলে আমরা এটাকে 1 দিয়ে গুণ করবো। যদি এইটা না এসে পরীক্ষায় যদি এইটা আসে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কথা বলে, বলো কয়টা, কত দিয়ে গুণ করবা? বাচ্চা ম্যাথ, তাহলে তুমি এখানে মানটাকে 3 দিয়ে গুণ করতে হবে ঘনমাত্রাটাকে। এই প্যাটার্নে তোমাকে ভাই আগাইতে হবে। ঠিক আছে? এরপরে তুমি নর্মাল সূত্র পিওএইচ হচ্ছে দশমিকের পর যত ঘন মাইনাস শেষ সংখ্যার লগারিদম, এইভাবে তুমি ইনশাল্লাহ বাকিটা সলভ করবা। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? তাহলে আমার মনে হয় পিএইচ পিওএইচ থেকে ইনশাল্লাহ তোমার ম্যাথ আটকাবা না। আচ্ছা, তাহলে আমি আরেকটা প্র্যাকটিস করে দেখাই, তাই না? আরেকটা ম্যাথ প্র্যাকটিস করে দেখাই যেটা আমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, যেমন আরেকটা ম্যাথ তাহলে প্র্যাকটিস করে দেখাই ভাই। তাহলে দেখো, ধরো পরীক্ষায় আসছে 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ না বলে বললো পিওএইচ কত। ঠিক আছে? আচ্ছা, তো তুমি কি এখন পিওএইচ বাইর করবা? না ভাইয়া, তোমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু এটা একটা অ্যাসিড, এটা একটা অম্ল, তাহলে এখান থেকে তোমার প্রথম কাজ পিএইচ বের করা। এটা আগে পিএইচ বের করতে হবে। তাহলে পিএইচ বের করার আগে প্রথম কাজ হচ্ছে কয়টা হাইড্রোজেন বের হয়। আমরা দেখতে পাচ্ছি H2SO4, মানে এখান থেকে হাইড্রোজেন বের হয় 2টা। তাহলে এই যে মানটা দেয়া আছে, এই মানটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এই মানটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো, তখনই তুমি পেয়ে যাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার জন্য 2 দিয়ে গুণ করতে হবে, ফার্স্টে গুণ করে নিতে হবে বলছি। তাহলে 5 × 2 = 10,
2 ঘর, তাহলে এই দশমিক এত মোলার, তাই না? দশমিকের পর জিরোর কোনো ভ্যালু নাই, তাহলে 0.1 মোলারিটি। ওকে ফাইন, এটা পেয়ে গেছি। তো এখন পিএইচ হচ্ছে আমরা সবাই জানি দশমিকের পর যত ঘর আছে, দশমিকের পর 1 ঘর মাইনাস শেষ সংখ্যার লগারিদম, শেষ সংখ্যাটা হচ্ছে 1, তাহলে লগ 1 এর মান তো 0, তাহলে 1 থাকতেছে পিএইচ। এবার সুতরাং পিওএইচ কত হবে? 14 থেকে 1 বিয়োগ, উত্তর হলো 13। এই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো? ইনশাল্লাহ আমার মনে হয় সবাই পারবা। ওকে ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন ধরো পরীক্ষার হলে একটা খাট দিল, খাটের একটা ম্যাথ করাই। সাপোজ বললো সাপোজ 0.04 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের। এখন এটা তো একটা ক্ষার, তাই না? এটা একটা ক্ষার, তো ক্ষার হইলে প্রশ্ন নরমালি পিওএইচ বের করতে চাওয়ার কথা। ধরো পিএইচ চাইলো, এখন কি করবা? পিএইচ চাইলে সিস্টেম কি? ফার্স্টে যেহেতু এটা একটা ক্ষার, তোমার প্রথম কাজ পিওএইচ বের করা, ঠিক আছে? তাহলে আগে প্রথম কাজ আমরা মিলাই নেব কয়টা ওএইচ বের হয়। আমরা দেখতে পাচ্ছি ওএইচ আছে একটা, তাহলে একটাই বের হবে। তার মানে আর কিছু দিয়ে গুণ করতে হবে না, 1 দিয়ে গুণ করলে যা হবে, যা আছে তাই তো, তাই তো? সো যা হবার তাই। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি 1 দিয়ে গুণ করে 0.04। ওকে, তাহলে ভাই পিওএইচ বের করতে হবে, যেহেতু এটা আমার ক্ষার। প্রথম কাজ পিওএইচ বের করা। দশমিকের পর যত ঘর, দশমিকের পর 2 ঘর মাইনাস শেষ সংখ্যার লগারিদম, তাহলে লগ 4 এর মান কত মনে আছে? লগ 4 এর মান কি মনে আছে? লগ 4 এর মান ছিল, এই যে খেয়াল করে দেখো 0.6। এই যে লগ 4 এর মান দেখো, লগ 4 এর মান কত ছিল? 0.6। তাহলে চলো আমরা 0.6 বসাই। লগ 4 এর মান হচ্ছে 0.6, লগ 4 এর মান হচ্ছে 0.6, তাহলে 0.6 বসাই। এই যে 0.6 বসাই, তাহলে কত হয়? 1.4। এইটাই হচ্ছে আমাদের পিওএইচ। কিন্তু প্রশ্ন চাইছে এই ক্ষারের পিএইচ, সো সেম ভাবে সুতরাং পিএইচ কত হবে? 14 থেকে এটা বিয়োগ করতে হবে, 1.4 কত আসে? আসলে 12.6, তাই না? এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে ইনশাল্লাহ আমরা পিএইচটা করব। এখন পরীক্ষায় প্রশ্ন একটু কঠিন করে মাঝে মধ্যে, উল্টা দিতে পারে। উল্টা কীরকম? পরীক্ষার হলে এটা আসতে পারে এইভাবে যে এটা দিতে পারে কীরকম দেখো। পরীক্ষা হলে যেমন আসতে পারে, আমরা জানি পাকস্থলীর পিএইচ, আমরা সবাই জানি। আমাদের এতক্ষণ তো পিএইচ বের করা ছিল, এখন পিএইচ থেকে ঘনমাত্রা বের করবো আমরা। খেয়াল করো, বলছে সাপোজ পাকস্থলীর পিএইচ, আমরা সবাই জানি এটা অম্লীয় হওয়ার কারণে অ্যাসিডিক থাকে, সাপোজ 1.4 বললো। তাহলে পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আমরা জানি HCl এর কারণে 1.4। এখন ধরো পরীক্ষাটা বললো তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? এটাই পরীক্ষা আসছে একবার মেডিকেলে। এইটা আমরা কিভাবে শর্টকাটলি করবো খেয়াল করো। দেয়া আছে ভাইয়া পিএইচ হচ্ছে 1.4, তাই না? এইসব ক্ষেত্রে আমরা কি করব? পরবর্তী পূর্ণাঙ্গ সংখ্যাটা লিখব। ভাইয়া পরবর্তী পূর্ণাঙ্গ সংখ্যা হচ্ছে 2, তাই না? তাহলে আমি বেশি লিখছি কত? 1.4 ছিল, লিখছি 2, তাহলে আমি বাকিটা বিয়োগ করে দিতে হবে 0.6, ঠিক কিনা? 2 মাইনাস 0.6, আমার কথা ঠিক আছে কিনা? ওকে ভাইয়া, এবার আপনি সুন্দর মতো খেয়াল করেন, অনেকে পারছেন অলরেডি। এই 0.6 মানে, এবার সিস্টেম খেয়াল করে দেখো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার আগে খেয়াল করো কিভাবে আমি প্রসিডিউর আগাচ্ছি। এটার আমরা লগারিদমের মানটা জানি। 0.6 মানে হচ্ছে লগ 4, তাই না? 0.6 মানে কত? লগ 4। এই যে হয়ে গেছে আমাদের। এই পর্যন্ত আমরা পিএইচটাকে আগে রেডি করে নিব, এইভাবে রেডি করে নিব। রেডি করে নেওয়ার পরে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে, খেয়াল করে দেখো, রেডি করে নেওয়ার পরে এভাবে পিএইচ এর মানটাকে আমি রেডি করে নিলাম, যেহেতু আমার ক্যালকুলেটর ছাড়া, এই জন্য আমি এটাকে আগে এভাবে সাজায় নিলাম। সাজায় নেওয়ার পরে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে, এই যে 4 আছে ভাইয়া, 4টাকে রাখলাম ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে মানটা -2, মাইনাস আকারে উপরে চলে যাবে। এই যে এই প্রসিডিউরটা একবার করে ফেললে ইনশাল্লাহ, একবার প্র্যাকটিস করে ফেললে আর ভুল হবে না। তাহলে 4 রাখলাম 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো কত আসে। সো দশমিকের পরে 10 টু দি পাওয়ার -2 মানে দশমিকের পর 2 ঘর। 10 টু দি পাওয়ার যত আছে এটাই হচ্ছে দশমিকের পর তত ঘর, জানো তোমরা এটা 0.04, দশমিকের পর 2 ঘর, এটাই হচ্ছে নরমাল। এই হচ্ছে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে? এইটাই মোস্ট প্রবাবলি তোমাদের মেডিকেলে একবার আসছিল। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ সবাই আশা করি এটা পারবা। তাহলে আমি তোমাদের আরেকটা ম্যাথ করাই, এই পিএইচ এর আরেকটা ম্যাথ করাই। দেখো সাপোজ পরীক্ষায় প্রশ্ন আসলে এরকম, তোমার দিল যে একটা পাত্রে একটা দ্রবণ রাখা আছে, ওই দ্রবণের পিএইচ মনে করো দিয়েছে সাপোজ ভাইয়া তোমার একটা অন অ্যান অ্যাভারেজ আমরা চিন্তা করি, আমরা সাপোজ তোমার চিন্তা করি 1.5 দেওয়া আছে।
1.5 বা আমি ধরো 1 কেন ধরলাম 2ই ধরি 2.5 ধরলাম সাপোজ দেয়া আছে 2.5 আচ্ছা ফাইন বলছে ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাই করতে করে দেখো তো সবাই পারো কিনা তাহলে প্রথম কাজ হচ্ছে পিএইচটাকে একটু সুন্দর করে এভাবে মডিফাই করে নিতে হবে তাহলে প্রথমে আমি পিএইচটাকে মডিফাই করে নিব তাহলে প্রথমে আমি পিএইচটাকে মডিফাই করে নিব পিএইচ দেয়া আছে 2.5 এটাকে যদি আমি মডিফাই করি তাহলে আমি পরবর্তী পূর্ণাঙ্গ সংখ্যা লিখব বাকিটা বিয়োগ করে দিলাম এই 0.5 মানে হচ্ছে মনে আছে লগ কতর মান 0.5 লগ 3 এর মান ছিল 0.5 ভাইয়া ঠিক কি না লগ 3 এর মান 0.5 আমি লগারিদমের মানটা একটু আবার চেক করে নেই কারণ যদি সরি ওকে লগারিদমের মানটা চেক করে নেই log 3 = 0.5 এই যে দেখো সরি এই যে খেয়াল করে দেখো log 3 = 0.5 এই যে log 3 = 0.5 মিলে গেছে তো আমরা তো মানটা মুখস্থ আমার থাকবেই সব আমরা যেহেতু প্র্যাকটিস করব আমরা কয়েকবার প্র্যাকটিস করলে আমাদের মুখস্থ হয়ে যাবে মানটা এই যে তাহলে 3 - log 3 তাহলে আমরা মোটামুটি পিএইচটাকে আমি রেডি করে নিলাম পিএইচটাকে যখন রেডি করে নিব তাহলে বাস কাজ শেষ সুতরাং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তখন কত হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তখন হবে এই যে এইটা আগে আসবে 3 × 10⁻, এটা মাইনাস হয়ে চলে যাবে উপরের দিকে -3 ঠিক আছে দশমিকের পর 3 ঘর তাহলে 0.003 এত মোলার এই হচ্ছে ভাইয়া আমাদের হিসাব ঠিক আছে করতে পারছো তোমরা সবাই এক্সিলেন্ট এই যে আলহামদুলিল্লাহ প্র্যাকটিস হয়ে গেল আশা করি ইনশাল্লাহ বেশ কাজে লাগবে তাহলে প্র্যাকটিস কিন্তু হয়ে গেল তাহলে পিএইচ এর এই ম্যাথটাও আমাদের হইলো এখন আসি পিএইচ এর আমাদের বইয়ে কিছু ম্যাথ আছে যেমন ধরো পরীক্ষায় আসতে পারে জানতে চাইতে পারে ইনশাল্লাহ পারবা আচ্ছা হ্যাঁ ধরো ভাইয়া দুইটা দ্রবণ দিছে বলছে একটা একটা এ দ্রবণের পিএইচ হচ্ছে 3 আরেকটার পিএইচ হচ্ছে 6 বলছে কোনটা বেশি শক্তিশালী বা কোনটা বেশি তীব্র অ্যাসিড এবং কত গুণ তীব্র তোমরা জানো অ্যাসিডের ক্ষেত্রে যার পিএইচ যত কম সে বেশি তীব্র যার পিএইচ যত কম সে বেশি তীব্র তাই না পিএইচ যত কম হবে সে বেশি তীব্র হবে এটাই তো নর্মাল আর খারাপ বেলায় উল্টা হয় যাক পিএইচ যত কম হবে বেশি তীব্র হবে তার মানে এ বি এর তুলনায় তীব্র এটা তো বুঝলাম নেক্সট হচ্ছে কত গুণ তীব্র এটা বের করাটা খুবই ইজি ভাইয়া 10⁻, বড়টা বিয়োগ ছোটটা বড়টা কত বড়টা হচ্ছে 6 ছোটটা কত 3 তাহলে 6 বিয়োগ 3 10⁻³ তাহলে 1000 তাহলে 1000 গুণ বুঝতে পারছো এইভাবে ইনশাআল্লাহ আমরা করব এই যে হয়ে গেছে তাহলে পিএইচ কত গুণ তীব্র উত্তর হচ্ছে 1000 গুণ তীব্র এইভাবে ঠিক আছে ফার্স্টে আমরা আইডেন্টিফাই করব কোনটা তীব্র বেশি নেক্সট হচ্ছে আমরা এইভাবে গুণ আকারে তীব্রতাটা বাই করব তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে পিএইচ এর অ্যাকচুয়ালি আর তেমন কিছু নাই পাকস্থলী পিএইচটা ইম্পর্টেন্ট পরীক্ষা একবার আসছে তো আর সালফিউরিক অ্যাসিডের পিএইচটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ইনশাআল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে পিএইচ এর এই ম্যাথটা তোমাদের আশা করি সবার মোটামুটি পারা হয়েছে তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে তেমন কোনো ঝামেলা নাই আর এবার চলে আসি নেক্সট রাউন্ডটা ওকে ভাই আমরা কেপিকেসি সূত্র পারি তাই না এখন কেপিকেসি থেকে কিন্তু ফাংশনালি ভগ্নাংশ আকারে এরকম বড় বড় প্রশ্ন আংশিক চাপ বের করা এগুলো তেমন আসে না একবার যখন মেডিকেলে আসছে মোস্ট 2 বছর আগেই আসছে তখন তুমি দেখবা ওই প্রশ্নের উত্তর কেউ মিলাতে পারে নাই কারণ ওইটা হাতে কলমে ক্যালকুলেশন করে মিলানো যায় না ওইটা মিলাতে গেলে তোমার করতে গেলে দেখা যাবে বাকি কয়েকটা এমসিকিউ তোমার ছাড়তে হবে সো এই জন্য ওই ধরনের ম্যাথ যদি পরীক্ষায় চলেও আসে বড় বড় ম্যাথ তুমি ভুলেও তুমি ওই ধরনের ম্যাথ টাচ করতে যাবা না একদম বড় ম্যাথ একটা চলে আসছে এটা তুমি মনে হচ্ছে ভাই আমি তো একাডেমিকে পড়ছি একটু কষ্ট করলে মিলাতে পারবো না ভাই তুমি আগে 100টা এমসিকিউ বাকিগুলো 99 এমসিকিউ দাও দেওয়ার পর তুমি যদি সময় পাও একাডেমিকের মতো আগাইতে তখন তুমি দিও বাট এর আগে দেওয়ার প্রয়োজন নাই সালফিউরিক অ্যাসিডের পিএইচ দেখাবো আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি সালফিউরিক অ্যাসিডের পিএইচ ধরো পরীক্ষায় এটা আসছে আমি তো একবার দেখাইছি অলরেডি তো তোমাদের বইয়ে এরকম একটা ম্যাথ আছে এত মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত এত মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত তো এটা করো লাস্ট এটা করে নিলে পিএইচ আর করাবো না তাহলে আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড বলছে তাহলে হাইড্রোজেন বের হয় 2টা তাহলে আমাদের যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাই করতে বলবে আমরা কি করব আমরা 2 দিয়ে গুণ করব তাই না এই মানটাকে 2 দিয়ে গুণ করব
তাহলে 0.005 ইন্টু 2, তাহলে 5 দুগুণা 10, আর আছে 3 ঘর, আমরা শূন্যটা কম দিচ্ছি তাই না? ওকে, তাহলে 4 ঘর, 5 দুগুণা 10, 1 2 3 4, দিলাম দশমিক, এই যে 0. দশমিকটা একটু সুন্দর করে দিলে মনে হয় ভালো হবে, 0.0010। অ্যান্ড ভাই ওই জিরোর দশমিকের পরে কোনো সংখ্যা থাকলে, ওই সংখ্যার পরে কোনো জিরো থাকলে ওর কোনো ভ্যালু নেই, তাহলে আমি এটাকে লিখতে পারি 0.001। ঠিক আছে, তাহলে পিএইচ কত হবে? দশমিকের পর যত ঘর মাইনাস শেষ সংখ্যা লগারিদম, হয়ে গেছে তো? তোমরা মানে সবাই পেরে গেছো তাই না? পিএইচ কিছু ফ্রি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। হয়েছে ভাইয়া, পারছো এটা? ওকে, ইনশাল্লাহ পারলে তো খুবই ভালো। পাকস্থলীর ম্যাথ অনুশীলনীতে এটাই দেওয়া আছে, 1.4 এটাই দেওয়া আছে, আমি মাত্র দেখলাম। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আশা করি যে ম্যাথগুলো করেছে এগুলো একবার দেখো। আমার মনে হয় হচ্ছে আমার আরেকটা ক্লাস নিব, আমি একটা ছোট্ট একটা ক্লাস নিব, তোমাদের সময় নষ্ট করবো না। আরেকটা ক্লাস নিব আমি, কারণ ওখানে আমি তুল্য সংখ্যা এবং তোমার হচ্ছে কিছু কেপিকেসির ম্যাথ, ছোটো ছোটো ম্যাথ যেগুলো পরীক্ষা আসার মতো, কেপিকেসির ম্যাথ, তুল্য সংখ্যা, তুল্য ভর, ওই যে জ্যাডের কিছু ম্যাথ আছে, রাসায়নিক তুল্যাঙ্ক, ওখানে কিছু আছে অধ্যায়, তোমার পিভি স্ট্যানার্টি, কিছু বেসিক ছোটো ছোটো ম্যাথ, এই 3-4টা আইটেম বাকি, 4-5টা আইটেম অ্যাকচুয়ালি বাকি আছে। ওই 4-5টা আইটেম নিয়ে ইনশাল্লাহ যে তুল্য সংখ্যাটি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি আরেকটা ক্লাস নিব। বুঝতে পারছো ভাইয়া? আমার মনে হয় তোমাদের যতটুকু করাইছি পারছো তো, আর কিছু পার্সেন্টেজের ম্যাথ ঘনমাত্রা, ওটা আমাদের অধ্যায় 1-এর সাথে সম্পর্কিত, সেকেন্ড পেপারের সাথে ইনশাল্লাহ করাই দেবো। ঠিক আছে, তাহলে আমরা ওই যে তুল্য সংখ্যা, পার্সেন্টেজের কিছু ম্যাথ আছে, আর হচ্ছে আমাদের নর্মাল পিভিএনআরটির কিছু ম্যাথ, কেপিকেসি, এই 4-5টা আইটেম আমাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে হবে। এটা আমি অবশ্যই তোমাদের গ্রুপে জানাই দিব। সম্ভবত আগামীকালকে তোমাদের ফিজিক্স ক্লাস হবে, এবং ওই ফিজিক্স ক্লাসে সবাই চেষ্টা করবা কন্টিনিউ করার জন্য, ফিজিক্স ম্যাথ ক্লাস। ঠিক আছে, মাঝখানে ইনশাল্লাহ হবে, এবং তোমাদের মোস্ট প্রবলি পরশুদিন থেকে ইনশাল্লাহ তোমাদের রিভিশন ক্লাস শুরু। রিভিশন ক্লাস অ্যাকচুয়ালি না, মানে আমরা একটা স্পেশাল টাইপ সাজেশন ক্লাস বলতে পারি, বা রিভিশন কাইন্ড অফ। তোমাদের ক্যামেরা ধরে বইয়ের একদম ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা একদম সুন্দর সুন্দর করে বলে দেবো, যে লাস্ট সময় এসে এই পার্টটা মাস্ট পড়াই লাগবে, এখান থেকে এই লাইন, এখান থেকে এই লাইন। তখন দেখা যাবে যে আমাদের সাথে 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় পুরো বইটা তুমি একটু দেখবা, চোখ বুলাইলা, এই জিনিস ভাই বলছে, মার্ক করলা, এই জিনিসগুলো তুমি একবার ফাইনালি রিভিশন দিলা। এটা হচ্ছে যাদের লাস্টের দিকে প্যারা মনে হয় তাদের জন্য এটা মাস্ট। ঠিক আছে, এটা আমরা যেটা করবো। হ্যাঁ, আজকে ভাইয়া, আজকে ক্লাসটা আলহামদুলিল্লাহ এতটুকুই থাকবে, আজকে ক্লাস ইনশাল্লাহ এতটুকুই থাকবে, আজকে ক্লাস আর না। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভাইয়া মানে অল্প সময়ের মধ্যে ম্যাথগুলো করাইছি, আমি আস্তে আস্তে করাইছি। মোটামুটি যে ম্যাথগুলো করাইছি আমি একটু টাইপস আকারে আলাদা করে ভাগ করে পড়াইছি। সো আশা করি যে তোমার মোটামুটি বুঝতে সুবিধা হয়েছে। রাইডের ধ্রুবক থেকে শুরু করে যেভাবে করাইছি, ইনশাল্লাহ আরেকটা ক্লাসে আমি মোটামুটি আরেক বাকি ম্যাথগুলো শেষ করে দিব। ঠিক আছে ভাইয়া, আজকে ইনশাল্লাহ ভাইয়া তাহলে এতটুকুই রাখবো। তোমাদের আশা করি যদি একটু কাজে আসো ইনশাল্লাহ এটাই এনাফ। আর কালকে তোমরা ফিজিক্সে ম্যাথ ক্লাস করবা, তারপরে ফিজিক্স সেকেন্ড বা ফার্স্টে ম্যাথ ক্লাস হবে, আর কেমিস্ট্রি আরেকটা ম্যাথ ক্লাস নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওইটাতে আমি বলে দিচ্ছি সেগমেন্টগুলো ভাগ করে দিচ্ছি এক্স্যাক্টলি, তুল্য সংখ্যা, এপিকেসি, এবং আমাদের অধ্যায় 1 যেটা সেকেন্ড পেপারের, ওখানে পিভিএনআরটি, পার্সেন্টেজের ম্যাথ, ওগুলো ইনশাল্লাহ করবো। ঠিক আছে, ওখান থেকে একটা ম্যাথ তুমি ইনশাল্লাহ কমন পাবা আশা করি ইনশাল্লাহ। যদি নর্মাল গতানুগতিক ধারায় প্রশ্ন আসে, ওখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন পাবা। আজকের এই পেজ পার্টটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন কমন পাইতে পারো। ইউজুয়ালি এগুলো থেকে মেডিকেলের প্রশ্ন বেশি আসে। ঠিক আছে, তো ভাইয়াপুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাইম অনেক ফাস্ট যায় এরকম মনে হয়। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ভাইয়া আবার দেখা হবে। তোমাদের সব জল্পনা কল্পনা ডিএমসি একাডেমি গ্রুপে ইনশাল্লাহ জানাবা। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ। ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমাদের মেডিকেলের চান্স হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। নেক্সট কেমিস্ট্রি ক্লাসটা ভাই অবশ্যই ডিএমসি একাডেমি গ্রুপে ইনশাল্লাহ জানাই দিব। ঠিক আছে, টাটা।